সরকারি কর্মচারীরা সর্বনিম্ন বেতন ৩০,০০০ টাকা চায়। বাংলাদেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিম্ন আয়ের কর্মচারীদের জীবন দুর্বিষহ আকার ধারণ করেছে। গত অর্থবছরেও কর্মচারীদের পক্ষে কোনো ধরনের আর্থিক সহায়তার ব্যবস্থা না রাখায় কর্মচারীদের মনে চরম হতাশা ও ক্ষোভের জন্ম দিয়েছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ বিভিন্নভাবে ৫ দফা দাবি পূরণের চেষ্টা করে চলেছে। বড় বৈষম্যটা কোথায়? ১১ থেকে ২০ গ্রেডে কর্মচারী ও ১ থেকে ১০ গ্রেডে কর্মকর্তা হিসাবে সকল ক্ষেত্রেই বিভাজন ও বৈষম্য পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে। ১৭ থেকে ২০ গ্রেডে প্রতি গ্রেডে গড়ে ২ থেকে ৩% হারে ব্যবধান এবং ১ থেকে ১০ গ্রেডে গড়ে ২০% ব্যবধান রাখা হয়েছে। ফলে ব্যাপকভাবে আর্থিক বৈষম্যের শিকার হয়েছে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীগণ। যে কোনো আদেশ জারির মাধ্যমে এই বৈষম্য ব্যাপক আকার ধারণ করে। যখন মূল বেতন অনুসারে কোনো সুযোগ বা সুবিধা প্রদান করা হয়, গ্রেড অনুসারে কোনো আর্থিক সুবিধা দেওয়া হলে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের সতীনের ছেলের মতো অবস্থান রাখা হয়। সরকারি কর্মচারীদের মধ্যে সবচেয়ে কম বেতনে চাকরি করেন ১৭ থেকে ২০ গ্রেডের কর্মচারীগণ। বর্তমান বাজারে মাসিক বেতনের টাকা দিয়ে তাদের টিকে থাকা কষ্টকর হয়ে পড়েছে। মাস শেষে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীগণ যে বেতন পান তা দিয়ে বাসা ভাড়া, পরিবারের ৬ জন সদস্যের মাসের বাজার সদাই, ছেলেমেয়েদের পড়াশোনায় ব্যয় করে। আর কিছু অবশিষ্ট থাকে না। মাস শেষ হওয়ার আগেই তাকে ঋণ করে সংসার চালাতে হয়। কবে দিবে পে স্কেল? চাকরি জীবনের কয়টি পদোন্নতি পাওয়া যায়? কিছু পদে কোনো পদোন্নতি নাই, শুধুমাত্র উচ্চতর গ্রেড পেয়ে কিছু আর্থিক সুবিধা পাওয়া যায়। বর্তমানে উচ্চতর গ্রেড পেলে বেতন বাড়ে না, বরং বেতন কমে যায়। এমতো অবস্থায় রিট চলমান অবস্থায় রয়েছে। তাই অনেকে উচ্চতর গ্রেড প্রাপ্তির সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। একজন কর্মচারী বা কর্মকর্তা তার চাকরি জীবনে প্রায় ৪ থেকে ৫টি পদোন্নতি বা সুবিধা পেয়ে থাকে। কর্মচারীর চেয়ে কর্মকর্তার আর্থিক সুবিধা যে খুবই ক্ষীণ, তাই আজ আলোচনা করব। অনতিবিলম্বে বৈষম্যহীন নবম পে স্কেল চাই। ৬.৬৬ টাকার হাস্যকর টিফিন ভাতা সংশোধন করতে হবে। কর্মকর্তার পদোন্নতিতে আর্থিক সুবিধা কত টাকা পর্যন্ত হতে পারে? কর্মকর্তা বলতে ১ থেকে ১০তম গ্রেডধারী কর্মকর্তাদের বোঝানো হয়। একজন কর্মকর্তা পদোন্নতিকালে বেশি ভালো মানের আর্থিক সুবিধা ভোগ করে থাকেন। একটি উদাহরণের সাহায্যে বিষয়টি পরিষ্কার করা যাক। ধরি জনাব সিদ্দিকুর রহমান সরকারি বেতন প্রকৌশলী নবম গ্রেডে যোগদান করে। ৫ বছর পূর্ণ হওয়ায় ৬ষ্ঠ বছর পদোন্নতি পেয়ে উপ আঞ্চলিক প্রকৌশলী পদে ৬ষ্ঠ গ্রেডে উন্নীত করা হলো। তাহলে তার বেতন ভাতাদি হবে। নবম গ্রেডে মূল বেতন ২২,০০০ টাকার। যোগদান করে ৬ষ্ঠ বছরে তার মূল বেতন দাঁড়ায় ২৯,৫১০ টাকা। উপ আঞ্চলিক প্রকৌশলী পদে পদোন্নতি পেলে তার মূল বেতন হয় ৩৫,৫০০ টাকার। এখানে দেখা যাচ্ছে যে পদোন্নতি পাওয়ায় তার বেতন বৃদ্ধি পেল ৫,৯৯০ টাকা, অর্থাৎ তার মূল বেতনের ২০% উপরে মূল বেতন বৃদ্ধি পেল। বাংলাদেশের ন্যূনতম মজুরি ১২,৫০০ টাকা, যেখানে বার্ষিক মাথাপিছু আয় ২,৮১৪ মার্কিন ডলার। সেই হিসাবে মাসিক গড় আয় ২৩৪.৫ ডলার, যা টাকায় রূপান্তর করলে ২৩৪.৫ গুণন ১২০, তাহলে যে অঙ্কটা আসতেছে ২৮,১৪০ টাকা। সেখানে ন্যূনতম বেতন ৩০,০০০ টাকা দাবি কোনো আকাশ কুসুম চাওয়া নয়। সরকারি ১৭ থেকে ২০ গ্রেডের কর্মচারীগণ কি চায়? বৈষম্যহীন নবম জাতীয় বেতন কমিশন গঠন করো ও সর্বনিম্ন বেতন ৩০,০০০ টাকা নির্ধারণ করতে হবে। আউটসোর্সিং বা সম্পূর্ণ বাতিলপূর্বক সকল আউটসোর্সিং কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে। সচিবালয়ের মতো সকল দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তরের ১৭ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের সিলেকশন গ্রেড প্রদান করতে হবে। পূর্বের মতো শতভাগ পেনশন উত্তোলনের সুযোগ করতে হবে। বাড়ি ভাড়া, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি বিল সহ ৮০% দাও। চিকিৎসা ভাতা ৩,০০০ টাকা, শিক্ষা ভাতা ২,০০০ টাকা, ধোলাই ভাতা ১,০০০ টাকা করতে হবে। পে স্কেলের সমস্যা ও সমাধান কি? নবম পে স্কেলে ঘোষণার মাধ্যমে বিদ্যমান বেতন গ্রেড অনুযায়ী বেতন স্কেলের পার্থক্য সমহারে নির্ধারণ ও গ্রেড সংখ্যা কমাতে হবে। যৌক্তিক হারে বেতন নির্ধারণ করতে হবে। এক ও অভিন্ন নিয়োগ বিধি বাস্তবায়ন করতে হবে। সকল পদে পদোন্নতি বা ৫ বছর পর পর উচ্চতর গ্রেডে প্রদান করতে হবে। টাইম স্কেল সিলেকশন
গ্রেড পুনর্বহাল সহ জ্যেষ্ঠতা বজায় রাখতে হবে। সচিবালয়ে ন্যায় পদবি ও গ্রেড পরিবর্তন করতে হবে। সকল ভাতা বাজার চাহিদা অনুযায়ী সমন্বয় করতে হবে। নিম্ন বেতনভোগীদের জন্য রেশন ও 100% পেনশন চালু সহ পেনশন গ্র্যাচুইটির হার 1 টাকা সমান 500 টাকা করতে হবে। কাজের ধরন অনুযায়ী পদ নাম ও গ্রেড একীভূত করতে হবে। ঢাকা শহরে সংসার চালাতে কত টাকা লাগে? ঢাকা শহরে সংসার চালানোর খরচ নির্ভর করে জীবনযাত্রার মান, পরিবারের সদস্য সংখ্যা এবং স্থান ও পছন্দের উপর। সাধারণভাবে একটি মধ্যবিত্ত পরিবারের জন্য মাসিক খরচ 26,000 টাকা থেকে 30,000 টাকা লাগে বা তার বেশিও হতে পারে যদি তার সব কিছু স্বাভাবিকভাবে পরিচালনা করে। ঢাকা শহর আবাসনের খরচ অনেক বেশি। ফ্ল্যাট বা বাড়ির ভাড়াও সময়ের সাথে সাথে বাড়ে। খাদ্যদ্রব্যের দামও একটি গুরুত্বপূর্ণ বিষয়। বাজারের তালিকা করে খরচ কমানো যেতে পারে। প্রতিদিনের যাতায়াত খরচও একটি বড় অংশ। গণপরিবহন ব্যবহার করে বা রুট পরিবর্তন করে খরচ কমানো যায়। বিদ্যুৎ বিল, গ্যাস বিল, সন্তানের পড়াশোনার খরচ, চিকিৎসা খরচ ইত্যাদি খরচও যুক্ত হয়। শখ, কেনাকাটা, রেস্টুরেন্ট, খাওয়া ইত্যাদি খরচ জীবনযাত্রার মানের উপর নির্ভর করে। বাজার করার সময় তালিকা করা, সার্কিট পণ্যের দিকে খেয়াল রাখা, অপচয় রোধ করা, খরচের হিসাব রাখা ইত্যাদি উপায়ে খরচ কমানো সম্ভব। মাসিক আয়ের একটি তালিকা তৈরি করে সেই অনুযায়ী খরচ নির্ধারণ করা উচিত। খরচ কমানোর মাধ্যমে কিছু টাকা সঞ্চয় করা উচিত। অপ্রয়োজনীয় জিনিস কেনা বা খরচ করা থেকে বিরত থাকা উচিত। বিদ্যুৎ ও পানির বিল কমাতে হলে অপ্রয়োজনীয় ব্যবহার বন্ধ করতে হবে। হুট করে কিছু কিনে ফেলার অভ্যাস ত্যাগ করতে হবে। মোট কথা, ঢাকা শহরে সংসার চালানোর খরচ নির্ভর করে জীবনযাত্রার মান, পরিবারের সদস্য সংখ্যা এবং আপনি কতটুকু মিতব্যয়ী তার উপর। যাই হোক, যারা নবম পে স্কেল চাচ্ছেন তারা অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো সেটিও জানাতে পারেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।